তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই। আমি আবার তোমাদের ক্লাসরুমে ফিরে আসলাম। এর আগে দশম শ্রেণীর 3টে ক্লাস আমি করেছি, 2টো সমাস এবং একটি বাংলা গদ্য ছোট গল্প জ্ঞানচক্ষু। আজকে তোমাদের বিষয় অনুবাদ, বাংলা অনুবাদ, কথা থেকে ইংরেজি থেকে বাংলা, যেটাকে বলি আমরা বঙ্গানুবাদ। তোমাদের মাধ্যমিকের সিলেবাসে 5 নম্বরের একটা বঙ্গানুবাদ থাকবে, ইংরেজি থেকে বাংলায় পড়তে হবে। সেটা তোমাদের সিলেবাসে আছে বলেই আজকে আমরা আমাদের ক্লাসে সেটা উপস্থাপন করছি। তার আগে আমি কয়েকটা কথা বলে নিই যে অনুবাদ কি শুধু আমাদের ওই মাধ্যমিকের পরীক্ষাতে আসলো, সেখানে একটা ভালো উত্তর করলাম, ভালো নাম্বার পেলাম, শুধু তার জন্যই কি? আমার মনে হয় তার জন্য নয়। তবে হ্যাঁ, এটাও ঠিক, যেহেতু তোমাদের সিলেবাসে আছে, তোমাদের সিলেবাসটাকে লক্ষ্য রেখে সিলেবাসটাকে অনুসরণ করে তোমাদের অনুবাদ করতে হবে, এটা ঠিক। এর পাশাপাশি আমরা যদি দেখি যে অনুবাদটা আমরা কেন করব, কিসের জন্য করব, কেন করার প্রয়োজন, সেটা একটু আলোচনায় যাই। তার আগে আমাদের বলতে হবে যে অনুবাদটা কি। অনুবাদটা হলো ভাষান্তর, অর্থাৎ এক ভাষা থেকে অন্য ভাষায় নিয়ে যাওয়া। কি সেটা? এক ভাষার বিষয়, এক ভাষার ভাব অন্য ভাষায় তাকে ভাবান্তরিত করা, তাকে একটা নতুনভাবে নিয়ে যাওয়া এবং তার অর্থ ঠিক রেখে ভাষান্তর করা, সেটাই হলো অনুবাদ। যেহেতু আমাদের সিলেবাসে ইংরেজি থেকে বাংলায় নিয়ে যাওয়া, সেই জন্য আমরা বলবো এটা বঙ্গানুবাদ। এবার এই অনুবাদ সম্পর্কে আমাদের বিভিন্ন ধরনের মনীষী বিভিন্ন ধরনের কথা বলেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলেছেন যে তার মতে মনে হয় যে অনুবাদ যদি নির্দিষ্ট সময় নির্দিষ্টভাবে কোনো ছাত্রছাত্রী তার অধ্যবসায়ের দ্বারা অনুবাদ প্রত্যানুবাদ তারা যদি ভাষাটাকে ঠিক রেখে করতে থাকে এবং যদি ম্যাক্সিমাম 2 বছর তারা পড়ে, তাহলে ছাত্রছাত্রীদের বাংলা ভাষা এবং ইংরেজি ভাষা, এই দুটো ভাষাতেই তাদের পারদর্শিতা, দুটো ভাষাতেই তাদের দক্ষতা, সেটা বাড়বে বলে রবীন্দ্রনাথ ঠাকুর মনে করেছিলেন। এবং আমারও তাই মনে হয় ব্যক্তিগতভাবে যে আমরা যদি আমাদের সিলেবাসের বাইরে গিয়ে অনুবাদটা করার চেষ্টা করি, তাহলে দেখব যে এই অনুবাদ করতে গিয়ে আমাদের বিভিন্ন ধরনের নতুন নতুন শব্দের সম্মুখীন হতে হয়, নতুন নতুন বিষয়ের সম্মুখীন হতে হয়। ইংরেজি থেকে যখন আমরা বাংলাতে যাব, সেখানে ইংরেজির শব্দ ভাণ্ডার আমাদের বেশি করে জানতে হবে, ইংরেজি শব্দের ব্যবহার, ইংরেজি বাক্যের ব্যবহার, ইংরেজি ক্রিয়ার কালের ব্যবহার, ইংরেজি ইডিয়মস, ইংরেজি ফ্রেজ, ইংরেজি ফ্রেজাল ভার্ব, ইংরেজি প্রিপোজিশন, এগুলো অনেক বেশি বেশি করে আমাদের জানতে হয়। ফলে আমাদের ভোকাবুলারিটা, শব্দ ভাণ্ডারটা কি হচ্ছে? দিনের পর দিন সমৃদ্ধ হচ্ছে। যখন আমাদের একটা ভাষায় আমাদের দক্ষতা বাড়বে, সেই ভাষা থেকে অন্য ভাষায় যখন আমরা যাব, সেই ভাষান্তরটাও কিন্তু আমাদের প্রাঞ্জল হবে, ভাষান্তরটাও সরল হবে, সহজ হবে। তাহলে এবার আমরা যখন ইংরেজি থেকে বাংলায় যাচ্ছি, আমাদের কি কি করণীয়, আমরা কি কি পদ্ধতি অবলম্বন করে এই ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করব। তা অনেকগুলো পদ্ধতি আছে, সবগুলো আমাদের ছোট্ট পরিসরে 30 মিনিটের ক্লাসে সেটা বলা সম্ভব নয়। তা সত্ত্বেও যেটুকু ইম্পর্টেন্ট, যেটুকু না বললেই নয়, সেই কয়েকটা বিষয় আমাদের বলতেই হবে, আমাদের জানতেই হবে। তোমরা কিন্তু মনোযোগ দিয়ে লক্ষ্য করবে, মনোযোগ দিয়ে শুনবে এবং মনোযোগ দিয়ে লেখার চেষ্টা করবে তোমাদের খাতা কলম নিয়ে, যে আমরা অনুবাদ করতে গেলে কী লাগে। আমাদের অবশ্যই অনুবাদের ভাষা হবে সহজ, সরল এবং প্রাঞ্জল, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং 2 নম্বর হলো, অনুবাদ যখন আমরা করব, সেটা অবশ্যই মান্য কথ্য ভাষায় সেটা হবে, অর্থাৎ যেটাকে আমরা চলিত ভাষায় বলি। সেখানে কিন্তু ভাষার জটিলতা কখনোই সেটা কাম্য নয়। সাধু এবং চলিত ভাষার মিশ্রণ যাতে কোনোভাবেই না ঘটে, সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। এবার অনুবাদ করতে গিয়ে তুমি হঠাৎ একটা নতুন শব্দের সম্মুখীন হলে, তুমি সেটা তোমার মনের মতো করে লিখে দিলে, তাতে কিন্তু সেটা ঠিক হবে না। এবার তুমি হয়তো তার মানেটা জানো না, কিন্তু তোমাকে সেটা বারবার অনুসরণ করতে হবে, বারবার বিষয়টাকে পড়তে হবে। বেশ কয়েকবার পড়ার পরেও যদি তুমি দেখো সেটা বুঝতে না পারছো তার মানেটা, তখন তুমি নিজের মতো করে একটা ভাষা দিয়ে সেটাকে ভাবান্তর করে দিতে পারো। এবার আমরা কিন্তু চলে আসলাম যে অনুবাদ অপ্রকার। অনুবাদ কিন্তু আমাদের দুভাবে হয়। একটা হলো
আমাদের মূল অনুবাদ অর্থাৎ হুবহু অনুবাদ, আর চলো ভাবানুবাদ। হুবহু অনুবাদ কি, অর্থাৎ ইংরেজিতে যেভাবে আছে তার হুবহু অনুকরণ করা, সেটাকে বলা হয় হুবহু অনুবাদ। আর একটা ভাবানুবাদ, যে তার মূল ভাবটা আমাদের অনুবাদের মধ্যে প্রকাশিত হলো, এটাকে বলা হয় ভাব অনুবাদ। এবার আমাদের কি অনুবাদ করতে হয়? আমাদের যেহেতু আমাদের একটা সিলেবাস আছে, সেক্ষেত্রে ভাবানুবাদ আমরা সবসময় করতে পারি না, আমাদের হুবহু অনুবাদ করতে হয়। এবার হুবহু অনুবাদ করতে গিয়ে আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে, সেটা হলো যে ইংরেজিতে যখন তোমরা দেখবে তখন দেখবে সেখানে ফ্রেজ আছে, সেখানে ইডিয়মস আছে, সেখানে ফ্রেজাল ভার্ব আছে, সেখানে প্রিপোজিশন আছে এবং আরও অনেক কিছু আছে। তো সেগুলো কিন্তু তুমি যদি হুবহু ইংরেজির যে অর্থ সেইভাবে সাজাতে যাও, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। আমাদের মূল উদ্দেশ্য বা অর্থটা তার যেন দুরূহ হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে কী করতে হবে? আমাদের ইংরেজি অনুবাদের কিছু বাংলা বাগধারা, ইংরেজি বাগধারা, ইংরেজি প্রবাদ প্রবচনেরও বাংলা তার মানে আছে। বাংলার মানেটা জেনে আমাদের সেটা কিন্তু সেখানে পুট করতে হবে। তাহলে কি সেটা? যেমন ধরো আমরা এবার আমাদের একটা ভাবানুবাদ পেলাম, একটা হুবহু অনুবাদ পেলাম। এবার অবশ্যই সেখানে রসের দিকে আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। যখন অনুবাদটা আমরা করব, তাদের রস, তার ব্যঞ্জনা, সেটা যেন লক্ষিত হয়, সেটা যেন রক্ষিত হয়। ওই জন্য রসানুবাদটাও আমাদের মধ্যে কখনো কখনো এসে যায়। এবার ধরো আমরা যদি ছোট্ট ছোট্ট দু একটা, আর কি আছে যে আমাদের কিছু কিছু বাক্যের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে। যেমন ইংরেজি বাক্য, ইংরেজির একটা নিজস্ব শব্দ, নিজস্ব পদ, নিজস্ব গঠনশৈলী সেটা আছে। এবার বাংলারও ঠিক আছে, তা দুটো কিন্তু আলাদা। ইংরেজির সঙ্গে বাংলা মিলিয়ে ফেললে কিন্তু আমাদের হবে না। তাহলে ইংরেজিটা ইংরেজির মতো থাকবে, বাংলাটা বাংলার মতো থাকবে। ইংরেজির বাক্য গঠন, বাংলার বাক্য গঠন দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। তাহলে আমাদের বাংলা এবং ইংরেজি বাক্য গঠন কি হয় সেটা যদি আমরা একটু দেখি। যেমন ইংরেজিতে আমাদের কি বসে, যেমন তাহলে কি হলো, হি ইজ প্লেইং ইন দ্য প্লেগ্রাউন্ড। তাহলে এখানে দেখো আমাদের এটা ইংরেজি বাক্য, এর বাংলা মানেটা হলো সে খেলার মাঠে খেলছে। দেখো ইংরেজি বাক্যে আমাদের সবসময় কিন্তু ভার্ব সেটা কিন্তু একদম প্রমিনেন্ট থাকবে, সেটা অরিজিনাল ভার্ব এবং মেন ভার্ব কখনো কখনো দুটোই থাকে, এবং দুটোই কিন্তু আমরা দেখতে পাই। বাংলা বাক্যে কিন্তু সবসময় আমরা সেগুলো দেখতে পাই না। সবসময় কি বলতে গেলে বেশিরভাগ ক্ষেত্রে বাংলা বাক্যে কিন্তু আমাদের ক্রিয়াপদ বেশি সময় উজ্জ্বল থাকে অনেক সময়। যেমন ধরো হি ইজ প্লেইং ফুটবল, হি ইজ প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড। এখানে আমার একটু ভুল হয়ে গেল, হি ইজ প্লেইং ফুটবল ইন দ্য প্লেগ্রাউন্ড, হি ইজ প্লেইং ফুটবল ইন দ্য প্লেগ্রাউন্ড। সে খেলার মাঠে ফুটবল খেলছে। তাহলে এখানে দেখো আমাদের প্রথম ইংরেজিতে থাকবে কি সাবজেক্ট, এখানে একটা টু বি ভার্ব আছে এবং মেইন ভার্ব আছে, তারপর অবজেক্ট। এবার বাংলাতে আমাদেরকে কি থাকছে, সে খেলার মাঠে খেলছে। তাহলে প্রথমে কর্তা, তারপরে হলো কখনো কখনো কর্ম বা অন্যান্য পদ, তারপর শেষে থাকছে ক্রিয়াপদ। তাহলে দুটো কিন্তু আলাদা। এবার যেহেতু আমাদের ইংরেজি থেকে বাংলায় নিয়ে যাব, সেক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এবার দেখো যেমন আমাদের যদি আমাদের প্রশ্নবাচক বাক্যে প্রশ্নবাচক বাক্যে ডু ইউ নো হিম যদি থাকে, মানেটা কি, তুমি কি তাকে চেনো, ডু ইউ নো হিম। এখানে দেখো এটা কিন্তু আমাদের সাহায্যকারী ভাগ বা সহায়ক ক্রিয়া বলতে পারি আমরা। এবার এটাকে যখন আমরা মানেটা কি, তুমি কি তাকে চেনো, এবার আমাদের বাংলায় কি হয়ে গেল, তুমি কি তাকে চিনো। তাহলে তুমিটা হয়ে গেল আমাদের সাবজেক্ট, তারপরে কিটা হলো প্রশ্নবাচক অব্যয়, তারপর চেনাটা হয়ে গেল ক্রিয়া। তাহলে বাংলাতে দেখো সম্পূর্ণ আলাদা হয়ে গেল। এখানে ছিল আমাদের প্রথমে টু বি ভার্ব, তারপর ছিল কর্তা, তারপর ছিল ভার্ব, তারপর ছিল অবজেক্ট। কিন্তু এখানে দেখো আমাদের হয়ে গেল তুমি কি তাকে চেনো। তাহলে তুমিটা হলো কর্তা,
কিটা হলো প্রশ্নবাচক অব্যয়, চেনটা হলো ক্রিয়া। তাহলে দুটোর কিন্তু গঠন আলাদা। এগুলো লক্ষ্য রেখে কিন্তু আমাদের অনুবাদটা করতে হবে। এবার ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করতে গেলে আমাদের আরো বিশেষ কিছু জায়গায় জোর দিতে হবে। সেটা কি? তোমাকে জানতে হবে ফ্রেজ, তোমাকে জানতে হবে ইডিয়মস, তোমাকে জানতে হবে ফ্রেজাল ভার্বস, তোমাকে জানতে হবে প্রিপজিশন, তোমাকে জানতে হবে ফ্রেজাল ভার্বস, ফ্রেজাল ভার্বস জানতে হবে প্রিপজিশন। তাহলে এই সবগুলো বিষয় কিন্তু ভালো করে জানতে হবে। এবার আমাদের তখন একটু প্রশ্ন এসে যায়, আরেকটা জিনিস আছে, সেটা হলো প্রভাব। প্রভাব, PROVERB, প্রভাব। তাহলে এগুলো মানে কি? ফ্রেজ তোমরা পড়েছো, ইংরেজিতেও পড়েছো, বাংলাতেও পড়েছো, ইডিয়মসও পড়েছো। এবার ফ্রেজাল ভার্বও পড়ছো, প্রিপজিশনও পড়ছো, প্রভাবও পড়ছো। এগুলো কিন্তু কখনো কখনো এসে যায় আমাদের। কি ফ্রেজটা কি? ফ্রেজটা হলো একটা বাক্যের অংশ, যেখানে কখনো সাবজেক্টও থাকে না, কখনো ক্রিয়াও থাকে না, কিন্তু তার একটা অর্থ থাকে। এবার ইডিয়মস, ইডিয়মসে কি থাকে? এক ধরনের বাগধারা। ইডিয়মসের বাংলা হলো বাগধারা। আমাদের বাংলাতেও বাগধারা আছে, অর্থাৎ এর মধ্যে যে একটা ব্যঞ্জনা প্রকাশিত, কখনো কখনো মূল অর্থের সঙ্গে একটা ব্যঞ্জনার্থও থাকে, সেটা হলো ইডিয়মস। তারপরে কি থাকে? প্রভাব। প্রভাব একটা সম্পূর্ণ একটা বাক্য, সেটার মধ্যে কিন্তু একটা অর্থ থাকে এবং তার একটা বাক্য ব্যঞ্জনাও থাকে। এছাড়া তোমরা ফ্রেজাল ভার্ব করেছো, প্রিপজিশন করছো। এই সবগুলো কিন্তু আমাদের যখন অনুবাদ করবো সেক্ষেত্রে জানতে হবে। এবার যদি আমরা একটা উদাহরণ দিই, কি হবে? দা বয় is walking, the boy is walking to and fro, to and fro, FRO। the boy is walking to and fro, এর মানেটা কি? মানেটা হলো বালকটি ইতস্তত বিক্ষিপ্ত বা এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে বা ঘুরছে। দ্য বয় ইজ ওয়াকিং টু অ্যান্ড ফ্রো। এই টু অ্যান্ড ফ্রোটা হলো আমাদের একটা ইডিয়মস। টু অ্যান্ড ফ্রোটা হলো ইডিয়মস, বাগধারা। বিক্ষিপ্ত আপনাদের দেখো, এই মানেটা যদি দেখি আমরা, এই যে ফ্রো মানে হলো দূরে বা পশ্চাতে। এখানে দেখো মানেটা হয়ে গেল বিক্ষিপ্ত হয়। যখন দেখবো অনেকে মানুষের মন মানসিকতা, তাদের চিন্তা ভাবনা একটু অন্যরকম হয়ে যায়, তখন তারা অন্যরকম ভাবে উদ্ভ্রান্তের মতো, উদ্ভ্রান্তের মতো তারা এদিক সেদিক ঘুরে বেড়ায়। সেটাকে বলা হয় যে হি ইজ ওয়াকিং টু অ্যান্ড ফ্রো, দ্য বয় ইজ ওয়াকিং টু অ্যান্ড ফ্রো ইত্যাদি। তাহলে আমাদের এই ইডিয়মসগুলো কিন্তু থাকবে। তাহলে এই মানেটা কিন্তু আমাদের ইংরেজিতে যদি আমরা এই ফ্রো মানেটা করতে যাই তাহলে কিন্তু হবে না। আমাদের তাহলে মানেটা জানতে হবে বাংলা বা বাগবিদের মানেটা কি। এবার ধরো ব্ল্যাক শিপ, ব্ল্যাক শিপ এটা একটা ইডিয়মস। ব্ল্যাক শিপ, ব্ল্যাক মানে কালো, শিপ মানে ভেড়া, তাহলে কালো ভেড়া। কিন্তু এর ইডিয়মসটা কি হলো? এর বাংলা মানেটা হলো অপদার্থ, কোলাঙ্গার, অপদার্থ বা কোলাঙ্গার। তাহলে আমরা যদি ইংরেজির মনে করে আমরা অনুবাদ করতে যাই, মানে হুবহু, তাহলে কিন্তু বুঝবে না। তাহলে আমাদের এরই একটা বঙ্গানুবাদ মানে কি বাংলা বাগবিধি আছে, সেই বাংলা বাগবিধি থেকে রেখে অনুবাদটা করতে হবে, তাহলেই হবে সেটা সঠিক অনুবাদ। আরো এরকম অনেক আছে, অনেক প্রচুর উদাহরণ আছে। তোমরা ইডিয়মস পড়েছো, পড়বেন, আরো বেশি করে জানবে, তাহলে দেখবে এগুলো তোমাদের কাছে সহজ হয়ে যাবে। যেমন ব্যাড ব্লাড, তোমরা ইডিয়মস পড়তে গিয়ে ব্যাড ব্লাড পাবে। ব্যাড মানে খারাপ, ব্লাড মানে রক্ত, ব্যাড ব্লাড মানে খারাপ রক্ত হওয়ার কথা। কিন্তু তার মানেটা কি হলো? শত্রুতা। আমাদের একে অপরের সঙ্গে যখন সম্পর্ক খারাপ থাকে তখন ইংরেজিতে সেই টার্ম এসে যায় ব্যাড ব্লাড। তারপরে যদি আমরা আরো বলি যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ব্ল্যাক মানে কালো, হোয়াইট মানে সাদা। তাহলে সাদা কালো হওয়ার কথা, কিন্তু এটা আমরা ইংরেজিতে বাংলায় যখন মানে করবো তখন হবে লিখিত রূপে, লিখিতভাবে, পাকাপাকি, সেটাকে বলা হয় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তাহলে এই ধরনের মানেগুলো কিন্তু আমাদের এসে যাচ্ছে। এবার অনেক সময় আমাদের কি হয়, যেমন কাট ইউর কোট,
according to your cloth. According to your cloth. Cut your coat according to your cloth. তাহলে এর বাংলা মানেটা কি? আয় বুঝে ব্যয় করো। আমাদের এটা কিন্তু পুরোপুরি এইভাবেই লিখতে হবে, আয় বুঝে ব্যয় করো। দ্বিতীয় আর কিছু লেখার জায়গা নেই। যদি আমরা চেষ্টা করি এর সঙ্গে মিলিয়ে, তাহলে কিন্তু আমাদের অনুবাদের যে উদ্দেশ্য সেটা ব্যর্থ হবে। আবার যদি আমরা বলি a bolt from blue, a bolt from blue মানেটা কি? বিনা মেঘে বজ্রপাত। তাহলে এই ফ্রেজ, ইডিয়মস, প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব সেগুলো সব এসে যায়। এবার দেখো আমাদের প্রিপোজিশনে কি আছে। প্রিপোজিশনে কোনো কোনো শব্দের সঙ্গে আমাদের প্রিপোজিশন বসে যথার্থ, এটাকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, বসে সেটা কিন্তু অর্থ আলাদা হয়ে যায়। যেমন ধরে আমরা যদি বলি ডাই, এই ডাই মানে কি? মারা যাওয়া। তা ডাই একটা ভাব, তাহলে এই শব্দের এই ভাবের সঙ্গে প্রিপোজিশন আলাদা আলাদা বসে, তার আমাদের ভাব কিন্তু ঠিকই থাকছে, আলাদা আলাদা বসে তার মানেটাই আলাদা হচ্ছে। যদি আমরা বলি ডাই, ডাইয়ের সঙ্গে যদি যোগ করে দিই ডাই ফ্রম, হি ডাই ফ্রম ওভার ইটিং। ডাই ফ্রম মানে বেশি খাওয়ার জন্য মারা যাও, বা মারা যাও, খেয়ে মারা যাও, অতিরিক্ত কিছুর জন্য। তাহলে এটা আমাদের হতে পারে হি ডাইড ফ্রম ওভার ইটিং। ডাই বাই, অর্থাৎ আত্মহত্যা করে যখন মানুষ মারা যায় তখন বলা হয় তাকে ডাই বাই, অর্থাৎ হি ডাইড বাই সুইসাইড। কোন রোগে মারা গেলে, কলেরা মারা গেলে ডাই অফ, হি ডাইড অফ কলেরা, সে কলেরা রোগে মারা গিয়েছে। ডাইড ইন, আরো অনেক আছে। এবার ফ্রেজাল ভার্বে আমাদের কি আছে? সেট ইন, সেট ইন, সেট আউট। এই দেখো দুটো মানে আলাদা, সেটার সঙ্গে ইন, সেটার সঙ্গে আউট বসে তার মানে আলাদা হয়ে যাচ্ছে। তাহলে সেট ইন মানে শুরু হওয়া। শুরু হওয়া কি? শুরু হওয়া, বৃষ্টি শুরু হতে পারে, বাতাস শুরু হতে পারে, মেঘ ঝড় শুরু হতে পারে, আরো অনেক কিছু শুরু হয়। অ্যাজ ইউজুয়াল যখন আপনা আপনি কোনো কিছু শুরু হয় তখন সেট ইন বসে। আর সেট আউট এর মানে শুরু করা, এটা কিন্তু মাথায় রাখবে। সেট ইন শুরু হওয়া, সেট আউট শুরু করা। ছাত্রছাত্রীরা কিন্তু এই দুটো গন্ডগোল করে ফেলে। তাহলে সেট আউট শুরু করা, যে কেউ যখন নিজে কিছু করে সেক্ষেত্রে হয় সেট আউট। এবার আমাদের আর কি লক্ষ্য রাখতে হবে? আমাদের অনুবাদ করার সময় দেখতে হবে যে আমরা অনেক সময় দেখি যে একটা বাক্য, সেটা সরল বাক্য হতে পারে, সেটা যৌগিক বাক্য হতে পারে, সেটা আমাদের জটিল বাক্য হতে পারে। তাহলে জটিল বাক্য সাধারণত বড় থাকে, যৌগিক বাক্য বড় থাকে। সেক্ষেত্রে যদি আমরা অনুবাদ করতে যাই, গোটা জটিল বাক্যটাকে যদি আমরা একটা বাক্যে বাংলায় অনুবাদ করতে যাই, জটিল বাক্যটা যদি বড় থাকে, তাহলে কিন্তু তার অর্থ গৌরব, অর্থ কৌলিন্য সেটা কিন্তু কিছুটা ক্ষুণ্ণ হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা ওই বাক্যটাকে ভেঙে একটা ছোট ছোট সরল বাক্য করে সেটাকে অনুবাদ করতে পারি। তাহলে কি হবে? তার সৌন্দর্য বৃদ্ধি ঘটবে এবং ছাত্রছাত্রী নিজের মতো সহজ করে সেটাকে অনুবাদটা করতে পারবে। তাহলে অনুবাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা কিন্তু আমাদের সফল হবে। এক্ষেত্রে আমি আরেকটু বলে নিই যে আমাদের অনুবাদ কি শুধুই সিলেবাস ভিত্তিক? একটু আগে আমি বলছিলাম হ্যাঁ একটা বিষয় সিলেবাস ভিত্তিক, কিন্তু আমরা যদি ব্যাপক অর্থে দেখি যে অনুবাদ আমাদের করার মূল উদ্দেশ্য কি, দেখবে অন্য ভাষার সঙ্গে আমাদের বাংলা ভাষার একটা গভীর যোগ আছে, পাশ্চাত্য ভাষার সঙ্গে, আমাদের সংস্কৃত ভাষার সঙ্গে, হিন্দি ভাষার সঙ্গে, যাই বলো না কেন বাংলা ভাষার কিন্তু একটা গভীর যোগ আছে। তা যেহেতু আমাদের ইংরেজি ভাষার উৎপত্তি এবং দক্ষতা, যোগ্যতা যাই বলো, সেটা যদি আমাদের বাড়াতে হয় তাহলে এই অনুবাদের কখনো কখনো আশ্রয় নিতে হয়। তাই ইংরেজি ভাষাকে আরও বেশি করে জানার জন্য এই অনুবাদের প্রয়োজন, অর্থাৎ ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি। এবং আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক লেখা, গীতাঞ্জলি কাব্য, সেটা ইংরেজিতে অনুবাদ হয়েছিল। আরও অনেকের এরকম গদ্য, গল্প, সেগুলো ইংরেজিতে অনুবাদ হয়ে থাকে এবং ইংরেজি থেকে বাংলাতে অনুবাদ হয়েছে। কেন সেটা? যে এক ভাষার সঙ্গে অন্য ভাষার পরিচিতি ঘটানো, এক সম্প্রদায় বা এক দেশের মানুষ অন্য একটা দেশের ভাষা সম্পর্কে ওয়াকিবহাল হবে, সেটা যেমন প্রয়োজন। এবং ছাত্রছাত্রীরা শুধু একটা জায়গায় নির্দিষ্ট একটা ভাষার মধ্যে সীমাবদ্ধ না থেকে
অন্য একটা ভাষার সঙ্গে তাদের পরিচয়, তাদের মেলবন্ধন ঘটানো, এবং অবশ্যই অনেকে অনুবাদক হয়ে ওঠে, অনেকে লেখার মধ্য দিয়ে অনুবাদক হয়ে ওঠে, তাদের ক্ষেত্রে এটা আরও বেশি বেশি করে প্রয়োজন। তাহলে আমরা কি বললাম যে আমাদের একটা বাক্য যদি কমপ্লেক্স সেন্টেন্সে থাকে পুরো, এবং সেটাকে যতক্ষণ আমরা বাংলায় অনুবাদ করতে যাব পুরোভাবে, সেক্ষেত্রে আমাদের অর্থের কৌলিন্য হারিয়ে ফেলতে পারে। ওই জন্য আমরা সেটাকে কি করতে পারি, সেটাকে আমরা কখনো কেটে কেটে ভাগ করে করে করতে পারি। তাহলে এরকম আমাদের একটা উদাহরণ আমরা বলি, he began to dwell, D-W-E, dwell in the valley, V-E-L-L-Y. He began to dwell in the valley. The poor were not driven from his doors for his farm was always in full of corn, C-O-R-N. তাহলে কি হলো আমাদের বাক্যটা, যে he began to dwell in the valley, the poor were not driven from his doors, for his farm was always in full of corn. এটা দেবে একটা কমপ্লিট জটিল সেন্টেন্স। এর মানেটা যদি আমরা একবারে করতে যাই তাহলে অর্থ কৌলিন্য, এর যে মূল উদ্দেশ্য সেটা ব্যাহত হবে। এটাকে কিন্তু আমরা একটা পার্ট পার্ট করে করতে পারি। তাহলে হি বিগ্যান টু ডোয়েল ইন দ্য ভ্যালি, এই ভ্যালি মানে উপত্যকা, বিজ্ঞান মানে শুরু করেছিল, ডোয়েল মানে বাস করা। তাহলে সে উপত্যকায় বাস করতে শুরু করলো, একটা বাক্য হয়ে গেল, আমরা সেখানে আমরা দাঁড়িয়ে দিতে পারি। তারপরে বাক্য, দা পোর ওয়ার নট ড্রাইভেন ফ্রম হিজ ডোরস, ডোরস মানে দরজা, ড্রাইভেন মানে হলো বিতাড়িত হওয়া। তাহলে তার দরজা থেকে কোনো গরিবেরা ফিরে যেত না। তারপরে কি আছে, ফর হিজ ফার্ম, এই ফার্ম মানে হলো তার খামার বা গোলা, ওয়াজ অলওয়েজ ইন ফুল অফ কর্ন, কর্ন মানে শস্য। কেন, কারণ কি ছিল, যে তার যে গোলা ছিল বা শস্য ভান্ডার ছিল সেটা সবসময় পরিপূর্ণ থাকতো। তাহলে এখানে দেখো আমরা একটা কমপ্লেক্স সেন্টেন্স ছিল ইংরেজিতে, সেটাকে আমরা 3টা সেন্টেন্স করে ফেললাম বাংলায়। এবং অবশ্যই এখানে করতে যেমন তোমাদের সুবিধা হবে, এবং এর যে অর্থ কৌলিন্য সেটা অনেকটা বৃদ্ধি পেয়ে গেল। এইভাবে কিন্তু আমরা একটা বড় কমপ্লেক্স সেন্টেন্সকে ভেঙে ভেঙে আমরা সরল বাক্যে নিয়ে আসতে পারি। গেল। এবার আমাদের একটু অন্য বিষয় যেতে হবে, সেটা হলো যে তোমাদের যেহেতু পাঠ্য বিষয়, যেহেতু পরীক্ষার একটা ব্যাপার থাকে, সেজন্য আমাদের কিন্তু একটা অনুবাদ, একদম হুবহু সম্পূর্ণভাবে একটা অনুবাদ তোমাদের করে, তোমাদের সঙ্গে শেয়ার করে, আলোচনা করে আমাদের করানোর দরকার। সেজন্য একটা অনুবাদ তোমাদের করাচ্ছি, তোমরা খাতা কলম নিয়ে রেডি হবে। খুব বেশি বড় নয়, বেশি সময় লাগবে না, তোমরা এটা অনেকে পড়েও থাকতে পারবে এবং পরীক্ষাতে মাঝে মধ্যে আসে। মূল উদ্দেশ্য যেহেতু আমাদের পরীক্ষাতে বেশি নাম্বার পাওয়া, সেই জন্য তোমাদের বইতে যে অনুবাদগুলো আছে সেগুলো অবশ্যই অনুসরণ করবে এবং বেশি করে ইংরেজি বইটা পড়বে, ইংরেজি টেক্সটটা পড়বে, ইংরেজি গ্রামারটা ফলো করবে, ফ্রেজ পড়বে, ইডিয়মস পড়বে, প্রিপোজিশন পড়বে এবং ফ্রেজাল ভার্ব পড়বে। এছাড়া ইংরেজি যে আরো গঠনগত দিক, ন্যারেশন, ভয়েস চেঞ্জ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এগুলো পড়লে অনুবাদ কিন্তু তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে। দেখো একটা অনুবাদ আমি করাচ্ছি, সেটা হলো জাস্ট খালি একটু লিখবো, স্টুডেন্ট লাইফ is the preparation, preparation for future.
FUTU। তাহলে কি হলো, স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ হবে, স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার। স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার। তাহলে কি হলো, স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার। এটা একটা সেন্টেন্স হলো। তাহলে এর মানেটা কি হলো, ছাত্র জীবন ভবিষ্যৎ প্রস্তুতির সময়। তাহলে ছাত্রদের ভবিষ্যৎটা প্রস্তুতি করতে হবে। ওই জন্য দেখো এখানে আমাদের স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ মানে হলো এখানে একটা ধাওয়া বা মঞ্চ বলতে পারি আমরা। তাহলে ছাত্র জীবন ভবিষ্যৎ প্রস্তুতির সময়, একটা বাক্য গেল। তারপরে বাক্যটা আমাদের থাকবে, This is the most important, important period, PRIOD. This is the most important period of life. তাহলে কি দাঁড়ালো, তাহলে আমরা প্রথমে বললাম ছাত্র জীবন ভবিষ্যৎ প্রস্তুতির সময়। এবার এটা হলো, এটা জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সময়। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড। এটা ছাত্র জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সময়। কোনটা? ছাত্র জীবনে। তাহলে স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড অফ লাইফ। তারপরের সেন্টেন্স কে আছে, এ স্টুডেন্ট ইজ young today, but he will be a man tomorrow. তাহলে কি হলো, a student is young today but he will be a man tomorrow. আজকের যে ছাত্র আগামী দিনে সে একজন মানুষে পরিণত হবে। মানুষ বলতে বড় হবে সে, বুদ্ধিতে, বয়সে, সবকিছুতেই। ওই জন্য বলছে এ স্টুডেন্ট ইজ ইয়াং টুডে বাট হি উইল বি ম্যান টুমরো। আজকে যে ছাত্র আগামীতে সে মানুষে পরিণত হবে। তারপর আছে হি হ্যাজ ডিফারেন্ট ডিউটিস। আমরা সব লিখছি না, হি হ্যাজ ডিফারেন্ট ডিউটিস। তার ছাত্রদের বিভিন্ন ধরনের কর্তব্য আছে। তাহলে হি শুড পারফর্ম দেম ওয়েল। তাই ছাত্রকে কি করতে হবে, সে ডিউটিগুলো অবশ্যই ভালো করে পালন করতে হবে। অ্যাজ এ স্টুডেন্ট, ছাত্র হিসেবে হিজ ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, তার প্রথম এবং সব থেকে হিজ ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি কি, ইজ টু স্টাডি অ্যান্ড লার্ন। অ্যাজ এ স্টুডেন্ট, ছাত্র হিসেবে হিজ ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি ইজ টু স্টাডি অ্যান্ড লার্ন। ছাত্র হিসেবে তার প্রথম কর্তব্য কি, পড়াশোনা করা এবং শেখা। তাহলে কি করতে হবে ছাত্রদের। এবার পরের লাইনে আমরা কি যাব, যে হি শুড বি কেয়ারফুল টু হিজ লেসনস। তাকে অবশ্যই তার পড়াশোনার প্রতি বা তার যে অধ্যায় বা পড়াশোনার যে বিষয় সেগুলোর উপরে মনোযোগী হতে হবে। হি শুড বি কেয়ারফুল টু হিজ লেসনস। এখানে লেসন মানে পড়াশোনা, পাঠ্য বিষয়। তাকে অবশ্যই পাঠ্য বিষয়ের প্রতি মনোযোগী হতে হবে। এরকম করে তোমরা দেখবে যে তোমাদের প্রতিদিন যদি তোমরা একটু একটু করে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করার চেষ্টা করো তাহলে তোমাদের ভোকাবুলারি যেমন একদিকে বৃদ্ধি পাবে, তোমাদের একটা ভাষা থেকে অন্য একটা ভাষায় যাওয়ার যে দক্ষতা সেটা বৃদ্ধি পাবে, ভাষার প্রতি তোমাদের আগ্রহ বাড়বে এবং অনুবাদটা তোমাদের যে প্রাঞ্জল, সহজ, সরল সেটা হয়ে যাবে। সুতরাং অনুবাদ দেখে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। এটাকে তোমরা নিজের মনে করে প্রতিদিন একটু একটু করে প্র্যাকটিস করো। সেই রবীন্দ্রনাথ ঠাকুরের কথা দিয়ে শেষ করবো যে কোনো ছাত্র যদি অধ্যবসায়ের সঙ্গে অন্তত 2 বছর কাল অনুবাদ এবং প্রত্যানুবাদ সে যদি ভাষার যে গঠন শৈলীকে লক্ষ্য রেখে চর্চা করে তাহলে 2 বছর পরে সে কী হবে, সে ইংরেজি ভাষাটা যেমন দক্ষতা অর্জন করবে, ব্যুৎপত্তি অর্জন করবে, পাশাপাশি বাংলা ভাষাতেও সে দক্ষতা এবং ব্যুৎপত্তি অর্জন করবে। আজকের মতো তোমাদের ক্লাস আমি এখানে শেষ করছি। এবার এর আগের দিন বলছিলাম যে তোমরা ভালো থাকো এবং অন্যকে ভালো থাকতে সাহায্য করো। সেটা করতে গেলে তোমাদের ঘরে থাকতে হবে, ঘরে বসে বসে বেশি বেশি করে পড়াশোনা করতে হবে এবং এই ক্লাসরুমটা ফলো করতে হবে। পাশাপাশি আরেকটা কথা না বললেই নয়, এটা তোমাদের সবার জেনে রাখা দরকার
যে দীর্ঘ প্রায় 1.5 মাস হয়ে গেল আমাদের এই অনলাইন ক্লাসরুম, বিশেষ করে ছাত্রছাত্রীদের দিকে লক্ষ্য রেখে বুনিয়াদপুর পৌরসভা তারা যে উদ্যোগ নিয়েছিল সেই উদ্যোগকে সাধুবাদ জানাই। এবং এই উদ্যোগের পিছনে যারা কর্মকর্তা তাদেরকে আমরা ধন্যবাদ জানিয়ে খাটো করতে চাই না, কারণ তারা এই দুর্যোগের দিনে এরকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে প্রতিনিয়ত এই পৌরসভায় এসে তারা জীবনকে বাজি রেখে তারা তাদের নিজেদের কাজকর্ম, বাড়ির কাজকর্মকে অবহেলা করে এখানে ছাত্রছাত্রীদের দিকে লক্ষ্য রেখে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করার দিকে লক্ষ্য রেখে তারা তাদের যে প্রতিনিয়ত প্রচেষ্টা, অবশ্যই সেই প্রচেষ্টা শুধু সাধুবাদ জানিয়ে তাদেরকে আমরা ছোট করবো না, তাদেরকে আমরা অশেষ ধন্যবাদ জানাই। তাদের মধ্যে যারা আছেন তিনি হলেন সৌভিক পাল, আমাদের পৌরসভার কর্মরত। এবং তোমরা অবশ্যই জানো, তোমাদের অপূর্ব স্যার বংশালী হাই স্কুলের কম্পিউটার শিক্ষক, তাকে আমরা একদম শুরু থেকে যেভাবে পেয়েছি তাকেও আমরা ধন্যবাদ জানিয়ে খাটো করতে চাই না। শুধু তোমরা মনে রাখবে যে এই লোকগুলো তোমাদের জন্য কি ধরনের পরিশ্রম করেছে, তোমরা এদেরকে মন থেকে এদেরকে ধন্যবাদ এবং শ্রদ্ধা জানাবে। এবং অবশ্যই আমাদের পৌরসভার যিনি চেয়ারম্যান, যার উদ্যোগ, যার চিন্তাভাবনা, যার সহযোগিতা না হলে এটা সম্ভব হতো না, মাননীয় অখিলচন্দ্র বর্মন, তাকেও আমি ধন্যবাদ জানিয়ে শুরু করতে চাই না। কিন্তু তাদের যে এই যে উদ্যম, উৎসাহ এবং সাধারণের জন্য যে চিন্তা ভাবনা, সেটা সত্যিই প্রশংসার যোগ্য। এবং আগামী দিনে আমাদের এই ক্লাস আমরা চেষ্টা করব যে আরও কী করে ছাত্রদের পাশে নিয়ে যাওয়া যায়। এবং ছাত্ররা তোমাদেরও ফিডব্যাক দেবে যে তোমরা এই ক্লাসগুলো ফলো করে কতটা উপকৃত হলে। যদি সেটা দাও তাহলে আমরা মনে করবো যে আমাদের যে চেষ্টা, এই স্বল্প প্রয়াস, সেটা হয়তো সার্থক হয়েছে। তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আবার শেষ করছি। ভালো থাকো, সুখে থাকো।